নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা পেশ করেছে ৩ শতাধিক পৃষ্ঠার দীর্ঘ প্রস্তাবনা। আজ আমরা সংক্ষিপ্ত আকারে সেই ৩ শতাধিক পৃষ্ঠার এই সংস্কার কমিশনের প্রস্তাবনায় সুপারিশে কি কি বিষয় আছে সেগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আসুন আমরা জানি কি আছে এখানে। ধর্মভিত্তিক পারিবারিক আইন, নারীর প্রতি বৈষম্য বিদ্যমান, ধর্মের কারণে নারী নাকি জুলুমের শিকার হয়, নারীর উন্নয়নের পথে যত প্রচেষ্টা হয় প্রায় ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়ে, অবৈধ হারাম কাজের সঙ্গী তো রাখাই যাচ্ছে, আইনে তো নিষেধ নেই, তাহলে বিবাহ করে ফেললে সম্পদের অর্ধেক দিয়ে দেওয়া লাগবে। ৭৪ নম্বর পৃষ্ঠায় বৈবাহিক ধর্ষণের কথা বলা আছে, একই জিনিস ৯ নম্বর এবং ৭০ নম্বর পৃষ্ঠায় আছে। ৩৪ নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের অনুচ্ছেদ ১৮(২)-এ গণিকা বৃত্তি অর্থাৎ পতিতাবৃত্তির বিষয়টিকে বাদ দিতে হবে। এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এইটাকে তারা ৭৪ নম্বর পৃষ্ঠায়, ৩৭ নম্বর পৃষ্ঠায়, ১৩২ নম্বর পৃষ্ঠায়, ১৩৫ নম্বর পৃষ্ঠায়, ১৫৫ নম্বর পৃষ্ঠায়, অর্থাৎ পুরো সুপারিশনামার প্রতিটা পৃষ্ঠা বিভিন্ন জায়গায় তারা এটা লিখেছে। তার মানে তারা যে কোনো মূল্যে এদেশে পতিতাবৃত্তি এটাকে প্রতিষ্ঠা করতে চায়, তারা চায় মহল্লা এটা প্রতিষ্ঠা হয়ে যায়। ৩৭ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া, এটা দাবি করেছে তারা। ১০৫ নম্বর পৃষ্ঠায় আছে শরীর আমার সিদ্ধান্ত আমার। ১৬৩ নম্বর পৃষ্ঠায় আছে ঘরের কাজ নারীর বা নারীরা ধূমপান করে না, এই জাতীয় উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। ৩৪ নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদে শালীনতা এবং নৈতিকতার কথা বলা আছে, এটা বাদ দিতে হবে। ৩৫ নম্বর পৃষ্ঠা আছে মহিলা বাদ দিয়ে নারী বলতে হবে, এটা পিছনে বিরাট মাইর প্যাচ আছে। পতিতাবৃত্তি এই শব্দগুলো বলা যাবে না, যৌনকর্মী বলতে হবে, অর্থাৎ এটাকে এস্টাবলিশ করতে হবে। এদেশের একজন মানুষের অস্তিত্ব, শুধু মুসলমান নয়, একজন মানুষের অস্তিত্ব বেঁচে থাকতেও ইনশাআল্লাহ এই নষ্ট জিনিসের একটা লাইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সময়ের সবচাইতে আলোচিত বিষয়গুলোর মধ্যে থেকে একটি হলো নতুন বাংলাদেশে সংস্কার কার্যক্রম চলমান আছে। একটি দেশ ৫০ বছর বয়স পার হলেও কাঙ্ক্ষিত উন্নতি, অগ্রগতি এবং প্রত্যাশিত ডেভেলপমেন্টের পর্যায়ে যেতে পারেনি, সেজন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরের সংস্কার প্রয়োজন। এটা নিয়ে দেশের কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের দ্বিমত করার কোনো কারণ নাই। আমাদের পরে স্বাধীনতা অর্জন করা বহু দেশ আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই, যারা আমাদের চাইতে ৫০, কেউ ১০০ বছর এগিয়ে আছে, অর্থাৎ আমরা আরো ৫০-১০০ বছর পর হয়তো তাদেরকে স্পর্শ করতে পারি কিনা সন্দেহ। তো এইরকম একটা পরিস্থিতিতে দেশে বিভিন্ন সেক্টরে সংস্কার হচ্ছে, সংস্কার হবে, সেটাই স্বাভাবিক। তাছাড়া সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া, সংশোধনী, ভুলভ্রান্তিকে ঠিকঠাক করে নতুন করে পথ চলা, এটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু সংস্কার করে যদি মানুষ যে অবস্থানে আছে তার চাইতে আরো নিচের দিকে যাওয়ার মতো কোনো ভূমিকা নেওয়া হয়, তাহলে সেই সংস্কার অবশ্যই নিন্দনীয়, নিকৃষ্ট এবং সেই সংস্কার কখনো সাধুবাদ পাওয়ার উপযুক্ত নয়। সম্প্রতি বিভিন্ন সেক্টরে যে সংস্কার চলছে, এর মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা পেশ করেছে ৩ শতাধিক পৃষ্ঠার দীর্ঘ প্রস্তাবনা। আপনারা অনেকে ইতিমধ্যে সেই প্রস্তাবনার বিরুদ্ধে নিন্দার ঝড় চতুর্দিক থেকে উঠতে দেখেছেন, শুনেছেন, সমালোচনার বান আপনারা অনেকে উপলব্ধি করেছেন, অনুভব করেছেন। আজ আমরা সংক্ষিপ্ত আকারে সেই ৩ শতাধিক পৃষ্ঠার এই সংস্কার কমিশনের প্রস্তাবনায় সুপারিশে কি কি বিষয় আছে সেগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সংস্কার কমিশন যে প্রস্তাবনা পেশ করেছে, এই প্রস্তাবনা রীতিমতো আমাদের সমাজের সকল ধর্মের, শুধু মুসলমান নয়, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, সকল ধর্মের মানুষের বিরুদ্ধে। বাংলাদেশের সব মানুষ এই 4 ধর্মের মধ্যেই প্রায় সীমাবদ্ধ, সীমিত সংখ্যক কিছু নাস্তিক বাদ দিবে। তার মানে গোটা বাংলাদেশের সমস্ত মানুষের মূল্যবোধ, চিন্তা, দর্শন, বিশ্বাস এর সঙ্গে যুদ্ধের ঘোষণা করেছে কেমন যেন এই সংস্কার কমিশন। একটা সংস্কার প্রস্তাবনার 2টা বা 3টা বা 4টা 5টা পয়েন্ট নিয়ে আপত্তি থাকতে পারে, কিন্তু
এমন এক সংস্কার প্রস্তাবনা তারা জমা দিয়েছেন যার প্রতিটি পাতায় পাতায়, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় রীতিমতো আপত্তি নয়, শরীরে যে কোনো বিশ্বাসী মানুষের গায়ে আগুন ধরবার মতো অনেক পয়েন্ট এখানে রয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার কল্যাণে, মূলধারা মিডিয়াগুলোর কল্যাণে দেখতে পেয়েছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন, একজন কোত্থেকে লেবাস লাগিয়ে আনা হয়েছে, এর বাইরে বাকি যারা আছে পুরো টিম মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তারা একসাথে ছবি তুলেছেন, পত্রপত্রিকায় সেগুলো ফলো করে প্রচার হয়েছে। তাদের কারোর মাথায় আমি কাপড় দেখিনি, অথচ বাঙালি নারী মাথায় কাপড় দেয়, হোক সে মুসলিম, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান। তাহলে এই সংস্কার কমিশনের নারীরা তারা কি বাঙালি নারীর কোনো প্রতিনিধিত্ব করছে বলে মনে হয়? তাদের অন্যান্য যে সমস্ত বেশভূষা, তাদের যে ড্রেস আপ, তাদের যে হাব ভাব, এইটার সাথে মাননীয় প্রধান উপদেষ্টা দীর্ঘদিন ধরে তিনি গ্রামীণ নারীদের নিয়ে কাজ করছেন। আমার বিনীত অনুরোধ যে তিনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা তার আছে। এদেশের আপামর সাধারণ মানুষের মা বোনরা, মেয়েরা, হিন্দু হোক, মুসলিম হোক, অন্য ধর্মের হোক, তাদের সাথে এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনের নারীদের ড্রেস আপের কোনো মিল তিনি খুঁজে পান কিনা। এরা কি আসলে বাংলাদেশের আপামর সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব করে, নাকি পশ্চিমাদের নিছক দালালি এবং অন্ধ অনুকরণ করে? এটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই, কমন সেন্স দিয়ে ছবিটার দিকে তাকালে বোঝা যায়। আমরা মানুষের ভালো কাজের প্রশংসা যেমন করতে কার্পণ্য করব না, ঠিক একইভাবে তিনি যখন কোনো ভুল করেন সেটা নিন্দা বা সমালোচনা করতেও কার্পণ্য করা উচিত নয়। অনেক ভালো কাজ যেমন প্রধান উপদেষ্টা মহোদয় করছেন, সেগুলোর জন্য প্রশংসা তিনি পাচ্ছেন, এটি তার হক, পাওনা, প্রাপ্য, কৃতজ্ঞতা আমাদের আদায় করা উচিত। কিন্তু সেক্ষেত্রে অনেক ভালো কাজের মধ্যে এই একটা কাজ এমন হয়েছে যে কাজটাকে আমাদের প্রত্যেককে শতকণ্ঠে সমালোচনা করতেই হবে, কারণ এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন, এটি আমাদের আত্মপরিচয়ের প্রশ্ন, আইডেন্টিটির প্রশ্ন। পৃথিবীর প্রত্যেকটা জাতি তার নিজস্ব জাতিসত্তা, নিজস্ব আত্মপরিচয় নিয়ে তারা বেঁচে থাকে। আপনি ইতালিতে গেছেন, সেখানে মানুষ পিজা পাস্তা খেয়ে অভ্যস্ত, সেখানে সব জায়গায় পিজা পাস্তা পাওয়া যায়, পিজা পাস্তা খেয়েই মানুষ থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আপনি সেখানে যে যখন দেখেছেন মানুষ পিজা খায়, পাস্তা খায়, এটাই তাদের প্রিন্সিপাল ফুড বা এটাই বেশিরভাগ মানুষ খায়, সব জায়গায় পাওয়া যায়। এবার আপনি সেখান থেকে বাংলাদেশে এসে সংস্কার প্রস্তাবনা দিলেন যে বাংলাদেশে আর ভাত মাছ নয়, আসুন আমরা পিজা পাস্তা ঘরে ঘরে খাওয়ার আন্দোলন সংগ্রাম করি। কোনো জায়গায় কোনো কিছু দেখে অন্ধের মতো সেটাকে অনুকরণ করার যে প্রবণতা, দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের প্রত্যেকের মধ্যে আমরা সেই প্রবণতা লক্ষ্য করেছি। আমি শুধু মূল পয়েন্টগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি, আমার মনে হয় আপনাদের বুঝতে কষ্ট হবে না যে এটা রীতিমতো বাংলাদেশের শত শত হাজার হাজার বছর ধরে চলে আসা আমাদের সংস্কৃতি, আমাদের আত্মপরিচয়, এটার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধের সামিল। সবচেয়ে অবাক হয়েছে যখন সরকার প্রধান সরাসরি বলেন যে এই সংস্কার প্রস্তাবনা, এই সুপারিশ মালা, এটাকে বইয়ে পাঠ্যপুস্তকে ঢুকাইতে হবে, ছাপায় বিলি করতে হবে, সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা জানি যে কি প্রতিষ্ঠা করার কথা তারা বলছেন। আমি একটা কথা সবসময় বলি, পশ্চিমের মানুষ, ইউরোপিয়ান আমেরিকানরা, তারা অনেক ক্ষেত্রে জাগতিক জ্ঞান বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, অবকাঠামো, কলকারখানা, আবিষ্কার, এসব ক্ষেত্রে তারা আমাদের চাইতে অনেক দূরে এগিয়ে, এবং সেক্ষেত্রে তাদের অনুসরণ করতে কোনো সমস্যা নেই। তাদের সেগুলো অনুসরণ করে আমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু যেই ক্ষেত্রে আমরা তাদের চাইতে আগে আছি, সেই ক্ষেত্রে তাদের অনুকরণ করার কোনো প্রশ্ন উঠতে পারে না। একজন সম্পদশালী হয়েছেন, তিনি যদি বৈধ উপায়ে সম্পদ উপার্জন করে থাকেন, আপনি তার মতো সম্পদ উপার্জনের চেষ্টা করেন, এতটুকু ঠিক আছে। কিন্তু তাকে টাকাওয়ালা পয়সাওয়ালা দেখে তার সবকিছু আপনি অনুসরণ শুরু করবেন। সে টাকাওয়ালা পয়সাওয়ালা, সে বাপকে ভাত দেয় না, আপনি কি সেটা অনুসরণ করবেন?
পশ্চিমাদের অনেক কিছু আছে যেগুলো ভালো, সেগুলো অবশ্যই আমরা অনুসরণ করার চেষ্টা করবো, কিন্তু তাদের খারাপটা অনুসরণ করার কোনো মানে হতে পারে না। আমি এই জন্য বলি, জাগতিক জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি ইত্যাদিতে তারা যদি আমাদের চাইতে 200 বছর এগিয়ে থাকে, ফ্যামিলি ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা, দাম্পত্য সুখ শান্তির ক্ষেত্রে আমরা তাদের চাইতে 400 বছর এগিয়ে আছি। অতএব এই ক্ষেত্রে তাদের অনুসরণ করা এটা অগ্রসরতা নয়, এটা পাশ্চাত্যপদতা, এটা সামনে যাওয়া নয়, এটা পিছিয়ে যাওয়া। পশ্চিমারা নারীকে কি দিয়েছে এটা বোঝার জন্য আপনি শুধুমাত্র পশ্চিমে নারীদের ইসলাম গ্রহণের প্রবণতার দিকে তাকালেই যথেষ্ট হবে। প্রত্যেকটা দেশে দেখবেন পুরুষের তুলনায় মেয়েরা ইসলামের দিকে বেশি আসছে, কারণ সেখানকার মেয়েদের বুঝতে আর বাকি নাই যে অধিকারের নাম দিয়ে এরা আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। তো এইরকম কিছু বস্তা পচা সস্তা প্রস্তাবনা এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রস্তাব করেছে। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক শতকণ্ঠে এটার বিরুদ্ধে প্রতিবাদ আমাদের জানাতে হবে এবং এই কমিশনের প্রস্তাবনা সবটুকুন বাতিল এবং পুরো কমিশন বাতিল করে নতুন করে যে সমস্ত নারীরা এদেশের সমস্ত নারীদের সত্যিকারের প্রতিনিধিত্ব করে, তাদেরকে ধারণ করে, তাদের কৃষ্টি কালচারকে শ্রদ্ধা করে, তাদের দিয়ে কমিশন গঠন করে তারপর যথোপযুক্ত প্রস্তাবনা পেশ করা হোক, এই দাবিটা আমাদের প্রত্যেকটা মানুষকে উঠাতে হবে। কারণ একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটি তত্ত্বাবধায়ক বা অনির্বাচিত সরকার, তাদের ভোটের কোনো গরজ সাধারণত থাকে না। অতএব জনগণ কি বললো না বললো এটা কেয়ার করার সুযোগ তাদের থাকে না, ততটা বা প্রয়োজন থাকে না। এই সুযোগে যদি কোনো ধ্বংসযজ্ঞ চালানো হয়, কোনো বিধ্বংসী বিষয় আমাদের সমাজে চাপিয়ে দিয়ে যাওয়া হয়, সেটা আর সরানো সম্ভব হবে না। অতএব সময় থাকতে সবাইকে সতর্ক হতে হবে। আসুন আমরা জানি কি আছে এখানে। মৌলিকভাবে যে পয়েন্টগুলো আছে, অনেক কথা নিয়ে কথা বলা যায়, অনেক ইস্যু নিয়ে কথা বলা যায়, কিন্তু আমরা খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলি। প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা হলো জাতীয় সংসদে 300 আসনের পাশাপাশি যেগুলোতে লড়াই করে নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে আর জিতে আসতে হবে, আলাদা 300 আসন সংরক্ষিত নারীদের জন্য রাখতে হবে। আচ্ছা, এইটার সমালোচনা করলে বলা হবে যে এই মৌলভী সাহেবরা নারী বিরোধী। মৌলভী সাহেবরা সবাই তা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো নারীর স্বামী, কোনো না কোনো মেয়েদের বাবা, কোনো না কোনো বোনদের ভাই। অতএব পুরুষকে নারীর মুখোমুখি দাঁড় করানো এটাই হলো সবচেয়ে বড় শয়তানি। সংরক্ষিত আসন মানে কোটা, যে কোটার বিরুদ্ধে এত সংগ্রাম, এত যুদ্ধ, এত বড় পরিবর্তন নারী বিষয়ক সংস্কার কমিশন আবার প্রস্তাব করছে, সেই কোটা 5%, 10% না, পুরো 50%, 50%, অর্থাৎ 300 আসনের পার্সেন্ট, 300 আসনের পাশাপাশি 300 আসন নারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সংরক্ষিত রাখার মানে কি? সংরক্ষিত রাখার মানে হলো ভোট দ্বারা নির্বাচিত হয়ে আসবে। অবাক করা বিষয় হলো এরাই কিন্তু পুরা প্রস্তাবনার আগাগোড়া একটা কথাকে বেশি স্টাবলিশ করার চেষ্টা করে, যেটা হলো যে নারী এবং পুরুষের সমান সমান অধিকার থাকতে হবে। তো সমান সমান যদি হয়, পুরুষ যদি ভোট পেয়ে লড়াই করে আসন পায়, নারীও ভোট পেয়ে লড়াই করে আসনে আসবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো সমান সমান। নারীর জন্য 300 আসন আপনি ধরে রাখবেন আর বলবেন সমান সমান চাই, এটা তো স্ববিরোধিতা, এটা তো সাংঘর্ষিকতা, এটা তো সবচেয়ে হাস্যকর কথা। কিন্তু সেই হাস্যকর কথাটা বলা হচ্ছে এখানে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা জানেন একজন সংসদ সদস্যের বিপরীতে রাষ্ট্রের কতগুলো টাকা খরচ হয়, কি পরিমাণ টাকা খরচ হয় একজন সংসদ সদস্যের বিপরীতে আমরা সবাই কম বেশি জানি। এরকম একটা গরিব রাষ্ট্রে আরো 300 জন সংসদ সদস্য চাপায় দিবে, যারা কেউ যোগ্যতা দিয়ে আসবে না, তারা কোটায় আসবে। ইতিপূর্বে যে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্য হয়ে আসছেন, তাদের অনেকের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে, বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে যার পর নাই বিনোদন পেয়েছেন। তাদের চিরকুট পড়া দেখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মিটমিট করে হেসেছে। এটা হলো বড়লোক প্রভাবশালী সমাজের বিত্তশালী এদের বউদেরকে এমপি বানানোর একটা নীল নকশা। এই সংরক্ষিত আসনে কখনো রিকশাওয়ালার বউকে এমপি হতে দেখবেন না, কখনো খেটে খাওয়া দিনমজুরের মানুষের বউকে এমপি হতে
দেখবেন না এমপি হবে ঘুরে ফিরে ওনাদের বউরা। যাদের যোগ্যতা নাই ভোটে আসার, তাদের সংরক্ষিত আসন দিয়ে আনতে হবে, রাষ্ট্রের টাকা অপচয় করতে হবে, কোটা প্রথাকে 100% বাস্তবায়ন করতে হবে। এটা হলো নারী বিষয়ক কমিশনের অন্যতম একটা বড় প্রস্তাবনা। দ্বিতীয়ত, মোটা দাগে বড় যে প্রস্তাবনাটা আছে সেটা হলো সম্পত্তিতে নারীর অধিকার পাওনা এটা সমান সমান সাব্যস্ত করতে হবে। অর্থাৎ বাবার সম্পদে, মায়ের সম্পদে সন্তান হিসাবে ছেলে যদি একানা পায়, মেয়েও একানাই পাবে, সমান সমান পাইতে হবে। শুনতে খুব সুন্দর শোনা যায়, ভালোই তো। একই বাপের ছেলে, একই বাপের মেয়ে, তো ছেলে 2 আনা পেলে মেয়েও 2 আনা পাবে, ছেলে 2 আনা পেলে মেয়ে কেন 1 আনা পাবে? এটা তো বৈষম্য। এটা শুনতে খুব ভালো শোনা। প্রচলিত আইনে, আমাদের দেশে প্রচলিত আইনে খোরপোশ ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কার? ছেলের। প্রচলিত আইনেই, ইসলাম তো আছেই। তো খোরপোশের বেলায় আপনি এটা বলবেন না যে না, আজ থেকে বাংলাদেশে এই কমিশন এই সুপারিশ করে নাই যে স্বামীরা কেউ স্ত্রীদের খরপোশ দিতে বাধ্য না, স্ত্রীরা চাকরি বাকরি তাদের খাওয়ান তারা জোগাড় করে। এটা তো বলেন নাই। খরচের বেলায় তো বলেন নাই যে যার যার খরচ তার তার, কিন্তু সম্পদ পাওয়ার বেলা বলতেছেন হাফ হাফ, সমান সমান। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের প্রত্যেককে যার যার ন্যায্য অধিকার দিয়েছেন। কি দিয়েছেন? সমান না, কি দিয়েছেন? ন্যায্য। কারণ সব ক্ষেত্রে সমান দিলে ন্যায্য হয় না। সব ক্ষেত্রে সমান সমান দিলে ন্যায্যতা নিশ্চিত। আল্লাহ তাআলা ন্যায্য অধিকার দিয়েছেন, যথাযথ ইনসাফপূর্ণ অধিকার দিয়েছেন, যাকে যা দেয়া দরকার। বেশ কয়েকটা ছোট ছোট উদাহরণ এই বিষয়ে আমি এর আগে বারবার আপনাদেরকে দিয়েছি। আপনার 2টা ছেলে আছে, বা একটা ছেলে একটা মেয়ে আছে। ছেলেটার জ্বর হয়েছে, মেয়েটার জ্বর হয় নাই। ছেলের জ্বর হয়েছে এই জন্য বাজার থেকে তাকে ডিসপেন্সারি থেকে নাপা এনে বড়া পেটে খাওয়াই দিয়েছেন। কেন? কারণ তার জ্বর হয়েছে। মেয়েটার শরীরে জ্বর নাই, সে সুস্থ। সমান অধিকারের দাবি হলো মেয়েরাও ধরে একটা খাওয়াই দিবেন। কারণ টাকা দিয়ে নাপা কিনে একজনকে খাওয়াবেন আরেকজনকে খাওয়াবেন না, এটা তো বৈষম্য, এটা তো জুলুম। তাহলে সমান অধিকারের দাবি হলো ছেলেকে একটা নাপা খাওয়াইছে, মেয়েকেও একটা খাওয়াই দিবেন। এখানে সমান সমান দিলেন, তাতে কি ন্যায্য কাজ হলো? ইসলাম ন্যায্য করতে বলে, যাকে যেটা দরকার। এর এখন নাপা দরকার, এর নাপা খাওয়াইতে হবে। আরেকজনকে এখন নাপা খাইতে চাইলেও মানা করতে হবে, খাইতে দেওয়া যাবে না। এটাই হবে ইনসাফ। সব জায়গায় সমান সমান করলে ইনসাফ হয় না। একজনের গায়ে জ্বর আসছে, তার জন্য ফ্যানটা বন্ধ করে দিতে হবে তার রুমে, কারণ জ্বর আসছে, তার শীত লাগতেছে। আরেকজনের ঠান্ডা সর্দি লাগে না, এখন খুব গরম পড়তেছে, তার রুমে ফ্যানটা অবশ্যই বন্ধ রাখতে হবে, কারণ সমান সমান লাগবে। মেয়ের রুমে ফ্যান যখন বন্ধ, তাহলে ছেলের রুমে ফ্যান বন্ধই থাকা উচিত, নাহলে সমান সমান হবে। এখন যদি ছেলের রুমে ফ্যানটা চালাইতে দেন, তাহলে একজনের ফ্যানের বাতাস খাওয়াচ্ছেন, সে বিদ্যুৎ বিল খরচ করতেছে, আরেকজন ফ্যানের বাতাস খাচ্ছে না, বিদ্যুৎ বিল বাঁচাচ্ছে, তাহলে জুলুম হয়ে গেল, বৈষম্য হয়ে গেল। এবার যদি দোনো রুমে আপনি ফ্যান চালাই দেন, এটা কি ইনসাফ হবে না জুলুম হবে? তাহলে এই জুলুম এটা যেন না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যায্যতা করেছেন। কোন কোন জায়গায় না দিয়া ইনসাফ হয়, কোথাও কোথাও দিয়া ইনসাফ হয়। ভাইরা আমার, এরকম বহু এক্সাম্পল দেওয়া যাবে। আপনার বাচ্চা একটা 5 বছর বয়সের আর একটা 20 বছর বয়সের। 20 বছর বয়সের বাচ্চার জন্য যেহেতু বড় জামা কিনছেন, বড় পায়জামা প্যান্ট কিনছেন, এই জন্য 5 বছরের বয়সটারে ছোট দিলে তার প্রতি জুলুম হয়ে যায়। একজনকে 2 হাতের জামা দিলেন, পায়জামা দিলেন, আরেকজনকে মাত্র 1 বিঘতের দিলেন, 1 হাতের দিলেন, এটা তো জুলুম হয়ে গেল। এই জন্য 20 বছরের টারে যে সাইজের জামা পায়জামা কিনে দিচ্ছেন, একই সাইজের জামা পায়জামা 5 বছরের টারে কিনে পরাই দিচ্ছেন। এটা হবে সমতা, এটা হবে কি সমতা, কিন্তু এটা ইনসাফ হবে না। তাহলে ইসলাম আমাদেরকে সমতার কথা বলে না ইনসাফের কথা বলে? ইনসাফের কথা বলে। ভাইরা আমার, এরকম বহু উদাহরণ দিয়ে বোঝানো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
মেয়েদেরকে সম্পদে যে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছেন, ভাগ রেখেছেন, এটা ন্যায্যতার প্রয়োজনে। এখানে সমান সমান দিলে ন্যায্যতা নিশ্চিত হবে, কারণ ভরণ পোষণ এবং ক্ষয় খরচের সকল বিষয়ে ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে। একজনকে আপনি 10 টাকা দিয়ে বললেন বাজার থেকে এটা আনো, ওইটা আনো, ওইটা আনো, ওইটা আনো। আরো জনকে 5 টাকা দিয়ে বললেন তোমার কিচ্ছু আনতে পারে তোমার। এখন যদি বলে যে কেন একজনকে 5 টাকা দেওয়া হলো, তার প্রতি জুলুম করা হয়েছে, এটা যেরকম মূর্খতা সুলভ প্রশ্ন, ঠিক একইভাবে আল্লাহ তাআলার এই বিধান নিয়ে প্রশ্ন তোলা এটাও মূর্খতা সুলভ প্রশ্ন। নারী অধিকার কমিশন মোটা দাগে এই প্রস্তাবনা তারা সামনে আনছে। এরপর আসেন, আমি সময় কম, পড়ে শোনায় যাই। তাদের এই সংস্কার কমিশনের প্রথম পৃষ্ঠায় আছে, ধর্মভিত্তিক পারিবারিক আইন নারীর প্রতি বৈষম্য, আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। ধর্মভিত্তিক পারিবারিক আইন যদি থাকে সমাজে, ধর্মের কারণে নারী নাকি জুলুমের শিকার হয়। ইসলাম নারীদের প্রতি নাকি জুলুম করে, যেমন বিয়ে, তালাক, উত্তরাধিকার, এগুলোতে নাকি, এগুলো ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে এগুলোতে নাকি নারী জুলুমের শিকার হয়, বৈষম্যের শিকার হয়। এটা নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করা যায়, লম্বা আলোচনা করা যায়, কিন্তু সময় আমাদের নাই, প্রয়োজনও খুব একটা নাই। তালাক ছেলেরা দিবে, মেয়েরা দিবে না, এটাই হলো শরিয়ার আইন। এখন এদের দাবি হলো মেয়েরাও তালাক দিতে পারতে হবে, সমান সমান অধিকার থাকতে হবে। ছেলে মেয়ে উভয়ের হাতে, এক পক্ষের হাতে তালাক দেওয়ার পাওয়ার আছে, তাতেই বিয়ে যে পরিমাণ হয় ভাঙে সে পরিমাণ। যদি উভয় পক্ষের হাতে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয়, তাহলে বিয়ে আর একটাও টিকবে না। আল্লাহ কেন নিষেধ করেছেন সেটা বোঝার মতো ঘিলু বা মগজ তোমার মাথায় হয়তো নাই, তুমি আল্লাহর আইন নিয়ে প্রশ্ন তুলতে আসছো। 26 নম্বর পৃষ্ঠায় আছে, নারী উন্নয়নের পথে, নারীর উন্নয়নের পথে যত প্রচেষ্টা হয় প্রায় ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়ে। তার মানে নারীকে তারা আগায় নিতে চায়, বাধা দেয় হলো কারা? ধর্মীয় গোষ্ঠী। আমার প্রশ্ন, বাংলাদেশের মানুষ তো ধর্মপ্রাণ, হিন্দুরা, মুসলমানরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে ধর্মপ্রাণ। বাংলাদেশের মানুষের ধর্মপ্রাণ হওয়ার ব্যাপারে পৃথিবীর কারোর কোনো দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই। ধর্মপ্রাণ মানুষদের এখানে ধর্মীয় গোষ্ঠীকে দোষী করা হচ্ছে। প্রশ্ন হলো, এই সংস্কার কমিশনের যারা সদস্য আছেন তারা কি বিধর্মীয় গোষ্ঠী? তারা কোনো ধর্ম বিশ্বাস করেন না? এটা তারা পরিষ্কার করে বলুন। ধর্মীয় গোষ্ঠী বলতে তো সকল ধর্মের মানুষ, সকল ধর্ম অনুসারীদেরকে দোষী করা হলো। তাতে একজন বেনামাজি যে সেও দোষী, একজন রিকশাওয়ালাও দোষী, সবাইকে দোষী করা হলো যে ধর্মীয় গোষ্ঠী বাধা দেয়। তার মানে নাস্তিকরা বাধা দেয় না, ধর্মীয় গোষ্ঠীর বিপরীতে যাদের ধর্ম নাই সেই গোষ্ঠী। তাহলে এরা শতকরা কয়জন মানুষ, লাখের মধ্যে কয়জন মানুষকে তারা রিপ্রেজেন্ট করছে এবং তাদের চিন্তাধারা আমাদের উপরে চাপাতে এসেছে। 45 নম্বর পৃষ্ঠায় আছে, অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করতে হবে। অভিন্ন পারিবারিক আইন মানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষের এক আইনে, এক নিয়মে বিয়ে হবে, এক নিয়মে বিচ্ছেদ হবে, সব এক নিয়মে হবে। এই সম্পর্কে কয়দিন আগে দেখলাম, সম্ভবত 2 দিন আগে দেখলাম, একজন হিন্দু ভদ্র মহিলা, তিনি এবং হিন্দু ধর্মের অনেকে বেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে, আপত্তি জানিয়েছে। সব ধর্মের মানুষকে এক আইনের অধীনে নিয়ে আসতে চান তারা। একটা নীতিমালার আলোকে সবার বিয়ে, তালাক, উত্তরাধিকার আইন সবকিছুকে, সকল ধর্মের মানুষকে একটা অভিন্ন নীতিমালা এবং অভিন্ন পারিবারিক আইনের আওতায় তারা আনতে চাচ্ছেন, যেটার বিরুদ্ধে দেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে। 41 নম্বর পৃষ্ঠায় আছে, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ন্যায়সঙ্গত নিষ্পত্তি নিশ্চিত করার প্রয়োজনে বা করতে বৈবাহিক সম্পত্তির 50-50 ভাগাভাগি কার্যকর করতে হবে। আপনারা অনেকে জানেন, পশ্চিমা পৃথিবীতে এবং পৃথিবীর অনেক দেশে একটা নিয়ম আছে, বিয়ে হওয়ার পর কোনো কোনো দেশে আছে 3 বছর যদি সংসার টিকে, এরপর যদি তালাক বা বিচ্ছেদ হয়, স্বামীর সম্পদের অর্ধেক বউকে দিয়ে দিতে হবে। আপনারা অনেকে জানেন, পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের একজন, তিনি কয়েক বিলিয়ন তার বউকে দিয়ে তালাক দিচ্ছেন কিছুদিন আগে। উপার্জন করবে স্বামী, বিচ্ছেদ হয়ে গেলে তার ভাগ অর্ধেক দিয়ে দিতে হবে কাকে? স্ত্রীকে। ভাইরা আমার, পশ্চিমারা এবং তাদের পেছনে থাকা শয়তান
মূলত পরিবার ব্যবস্থাপনার সবচেয়ে বড় শত্রু। পরিবার ব্যবস্থাপনা পৃথিবী থেকে তুলে দিতে চায়, এর নানাবিধ কারণ আছে, অনেক দীর্ঘ ব্যাখ্যা আছে, আলোচনা আছে। আপনি যদি তাকায় দেখেন তাদের সমস্ত নিয়ম কানুন সবগুলো হলো পরিবার ব্যবস্থাপনা ধ্বংসের আয়োজন। এই যে বিবাহের পর বিচ্ছেদ হলে স্বামী স্ত্রী, স্বামীর সম্পদ যা কামাই করবে তার 50% স্ত্রী পেয়ে যাবে, এই জিনিসটা পশ্চিমে যে আছে, এটার কারণে কেউ বিয়ে করতে আগ্রহী না। এটা আমরা সবাই জানি। সে সমস্ত জায়গায় মানুষ বিয়ে করতে চায় না। কেন বিয়ে করতে চায় না? কারণ বিয়ে করার দরকার কি? অবৈধ হারাম কাজের সঙ্গী তো রাখাই যাচ্ছে, আইনে তো নিষেধ নেই। তাহলে বিবাহ করে ফেললে সম্পদের অর্ধেক দিয়ে দেওয়া লাগবে বিচ্ছেদ হয়ে গেলে, তার চাইতে বিয়ে করার দরকার কি? নিজেদের প্রয়োজন নিজেরা অবৈধভাবে হারাম উপায়ে সারবে, রাষ্ট্রে আইনে যেহেতু নিষেধ নেই, সমস্যা কোথায়? ঘরে ঘরে এটার চর্চা চলছে, বিয়ে সেখানে খুব একটা হয় না, রেয়ার কেস, কেউ বিয়ে করতে চায় না। আর বিয়ে না করার কারণে কি হয়? সন্তান হয় না। কারণ অবৈধ এবং হারাম কাজ যার সাথে করে সেখানে সন্তান নেওয়ার প্রশ্ন ওঠে না, যার কারণে সন্তান হওয়ার প্রবণতা কমে গেছে। চায়নার মতো দেশ যখন এক সময় একটার বেশি দুইটা সন্তান হলে সরকার অনেকগুলো অর্থদণ্ড চাপিয়ে দিত, বেশি দিন আগের কথা না, সেই চায়না এখন আপনি একটার বেশি দুইটা, দুইটা বেশি তিনটা, চারটা, যত সন্তান জন্ম দিবেন তত সরকার আপনাকে টাকা দিবে। বেশি দিন লাগে নাই। পৃথিবীর মানুষ আর কখন বুঝবে? পশ্চিমের প্রত্যেকটা দেশ, এমনকি পূর্বের প্রত্যেকটা উন্নত দেশ, আজ তাদের পর্যাপ্ত মানুষ নেই, দেশ চালাবার মতো, দেশের কাজকাম করার মতো পর্যাপ্ত মানুষ নেই। জার্মানির মতো দেশ হাজার হাজার লাখো সিরিয়ান রিফিউজিদেরকে জায়গা দিয়েছে। কেন জায়গা দিয়েছে? কারণ তাদের দেশ চালানোর মতো মানুষ নেই। রিফিউজিদেরকে ঢুকায়া তাদেরকে কাজ শিখায় কাজে লাগাই দিচ্ছে। গোটা পৃথিবী আজ ক্রাইসিসে আছে, প্রত্যেকটা দেশ ক্রাইসিসে আছে, মানুষ নাই। বৃদ্ধ দিয়ে দেশ ভরে যাচ্ছে, ইয়াং জেনারেশন তৈরি হচ্ছে না। কারণ ওই যে বৈবাহিক যে সম্পর্ক, পারিবারিক ব্যবস্থাপনা, এটাকে ভেঙে ফেলা হয়েছে। চায় না, বিয়ে যখন করতে চায় না, সন্তান হয় না। সন্তান যখন হয় না, জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। ভাইরা আমার, এরা আমাদেরকে সে প্রস্তাব দিচ্ছে, পশ্চিমের সে বস্তা পচা সস্তা প্রস্তাব দিচ্ছে। বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্কের মধ্যে দিন দিন ফাটল ধরছে, আমাদের সম্পর্কগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর পরও আমাদের দেশে নারী পুরুষ স্বামী স্ত্রী হিসাবে তাদের মধ্যে যেই পরিমাণ সম্পর্ক, সৌহার্দ্য, বিশ্বাস, ভালোবাসা এখনো বিদ্যমান, পশ্চিমাদের কাছে সেটা স্বপ্ন মাত্র। ওরা কল্পনাও করতে পারে না যে আমাদের এখানে স্বামী স্ত্রী একে অন্যকে কিভাবে ভালোবাসে, কতটা বিশ্বাস করে। এখনো পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগ ফ্যামিলিতে স্বামী স্ত্রী একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না, এমন একটা অবস্থা। পশ্চিমের লোকেরা এগুলো কল্পনাও করে না। তো সেই বস্তাপচা সস্তা জিনিস তারা এখানে চাপাতে চায়। ৭৪ নম্বর পৃষ্ঠায় বৈবাহিক ধর্ষণের কথা বলা আছে। একই জিনিস ৯ নম্বর এবং ৭০ নম্বর পৃষ্ঠায় আছে। বৈবাহিক ধর্ষণ এটা এমন এক শয়তানি, এটা হলো বিবাহ ব্যবস্থাপনা ধ্বংসের, বন্ধ করার সবচেয়ে বড় পায়তারা। এমনিতেই দাম্পত্য কলহ ঘরে ঘরে, চুন থেকে পান থেকে নুন খসলেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ, সেখান থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সংসারগুলো ভেঙে খানখান হয়ে যাচ্ছে। এরপরে আবার নতুন করে বৈবাহিক ধর্ষণের আইন যখন হবে, তখন কি হবে? স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামীর যদি বনিবনা না হয়, একটু কথা কাটাকাটি হয়েছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী যে মামলা ঠুকে দেবে যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। ইচ্ছার বিরুদ্ধে করেছে না ইচ্ছায় করেছে, এটা প্রমাণ করার কোন সিস্টেম, কোন উপায় থাকতে পারে? কোন সুযোগ আছে? কোন সাক্ষী প্রমাণ, কোন তথ্য উপাত্ত রাখার সুযোগ আছে? নাই। তাহলে কেন এটা চাচ্ছে? এটা চাচ্ছে হলো ঘরে ঘরে প্রত্যেকটা ফ্যামিলিতে যুদ্ধ বাঁধাবার জন্য, প্রত্যেকটা সংসারে অশান্তি সৃষ্টি করবার জন্য। ইসলাম জুলুম করতে নিষেধ করেছে সবার জন্য। কোন স্বামীর এই অধিকার নাই স্ত্রী অসুস্থ, স্ত্রী অপারক, জুলুম করে তার সাথে শারীরিক সম্পর্ক করার অধিকার কোন স্বামীকে ইসলাম দেয় নাই। কিন্তু একই সাথে স্বামীর চরিত্র রক্ষার্থে, সমাজ সুস্থ সুন্দর স্বাভাবিক যেন থাকে, সেই প্রয়োজনে একজন স্ত্রী তার
স্বামীর প্রয়োজন পূরণের সদা প্রস্তুত থাকার নির্দেশ ইসলাম করেছে। অর্থাৎ প্রত্যেককে যার যার নির্দেশ ইসলাম করেছে। এখানে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে স্বামী স্ত্রী সুলভ জোড়াজুড়ি, এটা সকল সমাজে, সকল সংসারের সকল মানুষের কাছে স্বীকৃত। কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক নিয়ে যেরকম মৃদু জোড়াজুড়ি গ্রহণযোগ্য পর্যায় পর্যন্ত চলে, অগ্রহণযোগ্য পর্যায়ে জোরম পর্যায়ে গেলে চলে না, ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে, মার্কেটিং নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, শপিং নিয়ে, বিভিন্ন আপনার রেস্টুরেন্টে যাওয়া নিয়ে, কোথাও ঘুরতে যাওয়া নিয়েও মৃদু জোড়াজুড়ি হয়। এখন কোনো স্ত্রী যদি তার স্বামীর পকেট থেকে টাকা নেয়, অনেক সময় টানাটানি হয়, হাতাহাতি হয়, মৃদু জোড়াজুড়ি হয়, এগুলো স্বামী স্ত্রী সুলভ, বন্ধু সুলভ জোড়াজুড়ি। স্বামী হয়তো রেস্টুরেন্টে যেতে চাচ্ছে না, স্ত্রী বলছে হ্যাঁ জামা গায়ে দেওয়া, বের হওয়া, তোমাকে যেতেই হবে আজকে, ইচ্ছার বাইরে একটু জোর করেই নিয়ে গেল। স্ত্রী চাচ্ছে ঘুরতে যাবে, স্বামী বলে না আমার ভালো লাগতেছে না, বলে না তোমার যেতে হবে, বাইর একটু জোড়াজোড়ি করে নিয়ে গেল। তাহলে সেটাকে বৈবাহিক ডাকাতি নাম দেন, বৈবাহিক ছিনতাই নাম দেন, কি বলেন? ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্য এই যে শয়তানের নীল নকশা এদেশে সুপারিশ হিসাবে পেশ করা হয়েছে, এটার প্রত্যেকটা পয়েন্ট, প্রতিটা লাইন পৃষ্ঠা আপনি পড়লে দেখবেন পুরাটা হলে আমাদের সমাজকে ধ্বংস করার একটা মহা আয়োজন। প্রিয় ভাইরা আমার, 34 নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের অনুচ্ছেদ 18(2)-এ গণিকাবৃত্তি অর্থাৎ পতিতাবৃত্তির বিষয়টিকে বাদ দিতে হবে। পতিতাবৃত্তি এটা আমাদের আইনে অবৈধ, এটাকে বাদ দিতে হবে, অর্থাৎ এটাকে বৈধতা দিতে হবে। এবং জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকারের লঙ্ঘন। কি মানবাধিকারের সবক শুনাইতে আসছে চিন্তা করেন। ফিলিস্তিনে মানুষ মেরে কয়লা করে ফেলছে, এটা নিয়ে কোনো টু শব্দ নেই, সেখানে মানবাধিকার কোনো লঙ্ঘন হচ্ছে না। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোথায়? পতিতাবৃত্তি করতে না দিলে নাকি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। একজন নারী তার ভরণ পোষণের ব্যবস্থা যদি তার স্বামী, তার বাবা, তার ভাই না করে, ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী রাষ্ট্র তার সমস্ত খরচ খরচা দিতে বাধ্য, রাষ্ট্র করবে, সমাজ করবে, সেটা না করে তাকে পতিতাবৃত্তির পথে আপনি অগ্রসর করে দিচ্ছেন। এদেশে যত নারী এই জঘন্য কর্মে, এই ঘৃণ্য কর্মে যারা লিপ্ত হয়েছেন বা যারা এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, একজন একজন করে যদি সবার সাক্ষাৎকার সংগ্রহ করা হয়, দেখা যাবে প্রত্যেকের জীবনে প্যাথেটিক ইতিহাস আছে। কেউ এখানে স্বেচ্ছায় আসে নাই, তাদেরকে কোনো দালাল চক্র জুলুম করে অন্যায়ভাবে তাদেরকে এই পথে এনেছে। সেখান থেকে তাদেরকে উদ্ধার করার কথা দরকার, সেটা কথা না বলে উল্টা বরং তাদের সেই কাজে যেন সারা জীবন তারা থাকে, সেই বন্দোবস্ত যারা করতে চায় এরা নারীর বন্ধু, এরা নারীর শত্রু। আপনি নারীকে অধিকার দেওয়ার নাম করে আপনার ব্যবসা বন্দোবস্ত পাকাপোক্ত করছেন। আপনারা যারা সচেতন আছেন, পৃথিবীর খোঁজ খবর যারা রাখেন, আপনারা জানেন পর্ন ইন্ডাস্ট্রি, এই পর্ন ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি টাকার বিজনেস। এখানে এই পতিতাবৃত্তির বৈধতা দিয়ে মূলত তাদের সেই ব্যবসাকে তারা জিয়ে রাখতে চায়, আর কিচ্ছু না। অতএব আমাদের দেশে যে সমস্ত মেয়েরা এই ধরনের নিগ্রহের শিকার, তাদেরকে উদ্ধার করতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেটা না করে তাদের সেই কর্মে তাদেরকে অটল অবিচল রাখার জন্য আপনি যে দাবি তুলছেন, এটা তাদের অধিকার নয়, এটা বরং তাদেরকে তাদের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করা। দেখুন, এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এইটাকে তারা 74 নম্বর পৃষ্ঠায়, 37 নম্বর পৃষ্ঠায়, 132 নম্বর পৃষ্ঠায়, 135 নম্বর পৃষ্ঠায়, 155 নম্বর পৃষ্ঠায়, অর্থাৎ পুরো সুপারিশনামার প্রতিটা পৃষ্ঠা বিভিন্ন জায়গায় জায়গায় তারা এটা লিখেছে। তার মানে তারা যে কোনো মূল্যে এদেশে পতিতাবৃত্তি এটাকে প্রতিষ্ঠা করতে চায়। তারা চায় মহল্লা মহল্লা এটা প্রতিষ্ঠা হয়ে যাক। 37 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে, যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া, এটা দাবি করেছে তারা। এখন দেখেন, গত 2 দিন আগে আমি এক ভাই, যিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষণা করেন, মুসলমান ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্ম সম্পর্কে
তিনি পাণ্ডিত্য রাখেন, তাদের ধর্মগ্রন্থগুলো নিয়ে অনেক অগাধ নলেজ আছে। এরকম এক ভাইকে আমি অনুরোধ করেছি, ভাই আপনি একটু অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থে পতিতাবৃত্তি সম্পর্কে কি বলা আছে আমাকে একটু নোট করে দেন। তিনি গতকালকে আমাকে দিলেন জিনিসটা, আমি দেখলাম মুসলমানদের কাছে পতিতাবৃত্তি যেরকম হারাম, ঘৃণ্য কাজ, হিন্দুদের কাছে, খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের কাছে, এদেশের প্রধান 4টি ধর্মের মানুষ দেশে বসবাস করে, সব ধর্মের মানুষের কাছে এটা সমানভাবে অপরাধ এবং ঘৃণ্য কাজ। তার মানে এই ব্যাপারে বাংলাদেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে, একমত আছে যে পতিতাবৃত্তি এটা কোনো ভালো কাজ নয়, এটা নোংরা কাজ, জঘন্য কাজ। একজন নারীকে অনেক ভালো কাজে, সমাজের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেতে পারে, তাকে বিভিন্ন ভালো ভালো কাজে পেশা নিয়োজিত করা যেতে পারে, কিন্তু তাকে এরকম অসম্মানজনক কাজে যারা নিয়ে আসে, সেই দালালরা তাদের ব্যবসায়ী টিকায় রাখার জন্য পর্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিজনেস করার জন্য তারা এই ধরনের প্রস্তাবনা করেছে। এ ব্যাপারে বাংলাদেশের সকল মুসলমান শুধু না, সকল ধর্মের মানুষ একমত। সকল ধর্মের মানুষ যে বিষয়ে একমত, সে বিষয়ে কিভাবে, সেটার বিরোধিতা কিভাবে একটা তথাকথিত সংস্কার কমিশন প্রস্তাব পেশ করতে পারে? আমি এই জন্য শুরুতে বলেছি, এটা হলো আমাদের পরিবার ব্যবস্থাপনা, আমাদের সমাজ ব্যবস্থাপনার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধের শামিল। আপনারা জানেন এইডস, আরো পৃথিবীতে জঘন্য জঘন্য যত সব রোগ, যেগুলোর কারণে মানুষ নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়ছে, পৃথিবীর বহু দেশ সাফার করছে এইডস সহ বিভিন্ন রোগ নিয়ে। এই রোগের প্রধান কারণই হলো এই পতিতাবৃত্তি। এর ফলে আরো সমাজে যে সমস্ত অনাচার হয়ে থাকে সেগুলোর ফিরিস্তি অনেক লম্বা। অতএব এইটাকে নাকি বই দিতে হবে, সে বিষয়ে তারা সুপারিশ করছে। 105 নম্বর পৃষ্ঠায় আছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। ভ্রষ্ট এনজিও গুলো দীর্ঘদিন পর্যন্ত সমাজের গ্রামে গঞ্জে গোপনে গোপনে যে কথা বলতো, এখন তারা রাষ্ট্রযন্ত্র দিয়ে সে কথা বলার চেষ্টা করছে। তাদের সাহস কোথায় গিয়ে ঠেকেছে আপনি চিন্তা করতে পারেন। একজন মুসলমানের বিশ্বাস কি শরীর তার, সিদ্ধান্ত তার, না শরীর যে যার সৃষ্টি, যার সিদ্ধান্ত তার? আমরা নিজেরা আল্লাহর বিধান অনুযায়ী মানতে না পারলেও বিশ্বাস আমাদের এটা আছে, মানা উচিত। আমি পারছি না, কিন্তু উচিত, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন তার নির্দেশ অনুযায়ী চলা। এখানে শরীর আমার, সিদ্ধান্ত আমার মানে হলো ধর্মকে সাইড করে ফেলা, কোরআন হাদিসকে সাইড করে ফেলা। 23 নম্বর পৃষ্ঠায় আছে, 3 মাসের মধ্যে গর্ভপাতের বৈধতা বাস্তবায়ন করতে হবে। তার মানে খেয়াল খুশি মতো যে কেউ অবৈধ সম্পর্ক করলো, গর্ভের সন্তান চলে আসলো, 3 মাসের মধ্যে হলে সেটা গর্ভপাত করতে পারবে, এটা আইন করতে হবে, সুযোগ দিতে হবে যাতে আকাম বেশি বেশি করা যায়। এরা নাকি মানবাধিকার কর্মী। যেই সন্তান মাতৃগর্ভে এসে গেছে তাকে মেডিসিন দিয়ে হত্যা করা, এই কাজটার প্রস্তাবনা যারা করতে পারে নাকি মানুষের অধিকারের কথা বলে। আস্ত মাতৃগর্ভে শিশু হত্যার কথা যারা বলে, ভ্রূণ হত্যার কথা যারা বলে, তারা নাকি মানবাধিকার কর্মী। 10 নম্বর পৃষ্ঠায় আছে, রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক। খেয়াল করেন, রাষ্ট্র হবে ইহজাগতিক। রাষ্ট্রে পরকাল নিয়ে কোনো ভাবনার নামগন্ধ থাকতে পারবে না। 163 নম্বর পৃষ্ঠায় আছে, ঘরের কাজ নারীর বা নারীরা ধূমপান করে না, এই জাতীয় উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। ঘরের কাজ নারীর এটা বলা যাবে না। তাহলে কি বলতে হবে? বলতে হবে নারী ঘরের বাইরে যাবে, নারী ঘরের বাইরে যাবে। দেখেন, যে সমস্ত সংসারে, আমাদের দেশে এখানে অনেকে আছেন হয়তো, স্বামী স্ত্রী 2 জন জব করেন, রান্নাটা 2 জন হাফ হাফ করেন। যারা স্বামী স্ত্রী 2 জন জব করেন, বুকে হাত দিয়া বলতে পারবেন কে কে যে আমরা একদম 50% যে আজকে তুমি রান্না, কালকে আমি রান্নবো, এইভাবে সিস্টেম মেনটেন করে করেন? কয়জন আছেন বলতে পারবেন? তাহলে বেচারিকে বাহিরে কাজে পাঠায় দিলেন অধিকার নাম করে, যে তুমি ঘরে কেন বসে থাকবা, তোমার অধিকার আছে বাইরে যা কাজ করা। অধিকারের নাম দিয়া পাম্পট্টি দিয়া তারে কামে লাগিয়ে দিলেন। এরপরে ঘরের যে কাম আছে সেটাও সে করলো। তাহলে ডিউটি কি কম হলো না ডাবল হলো? আচ্ছা, এরপরে আসেন, আল্লাহ তাআলা সন্তান নারীর গর্ভে দিবে, ছেলের গর্ভে দিবেন না, এটি আল্লাহর সিস্টেম। সন্তান গর্ভ দেওয়ার পর 10 মাস অনেকটা বিছানায় শুয়ে থাকতে হয়। এর মতো হার্ড ডিউটি আপনি তো 10 বছরও করতে পারবেন না। তারে তো বাহিরে আপনি কাজে পাঠিয়ে দিয়েছেন, আপনার সাথে নিয়ে যাচ্ছেন, সেও জব করতেছে, কিন্তু তার যে সন্তান গর্ভধারণ করার ডিউটি, ওইটা কি হাফ নিতে পারছেন আপনি?
এরপর 2 বছর ধরে যে সন্তানকে দুধ পান করাইতে হবে, এটা তো খুব শান্তির কাজ না? এর চেয়ে কঠিন ডিউটি আরেকটা আছে? রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, টয়লেট নাই, বাথরুমের বেগ নাই, গোসল নাই, কিচ্ছু নাই, যে অবস্থা আছে অবস্থা মা করে কান্না করে উঠছে, আর ওই কান্নার ডাকে সাড়ে দিয়ে এসে তাকে দুধ দিতে হবে, এটা তার ডিউটি। এই কঠিন ডিউটিটা যদি বলেন যে তুমিও তো চাকরি করো, আমিও চাকরি করি, কষ্ট তোমারও হয় আমারও হয়, তাহলে দুধ তুমি 1 বছর খাও, 1 বছর আমি খাওয়াই, কোনো সুযোগ আছে? আল্লাহর সিস্টেমের উপরে এই শয়তানি, পশ্চিমারা এগুলো করে তাদের পরিবার ব্যবস্থাপনা, তাদের সমাজ শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেগুলো আমাদের দেশে আমদানি করার অপচেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের মাথার উপরে ভর করে যারা করতে চাচ্ছে, তারা জানে না এটা করতে চাইলে এদেশের একজন মানুষও সেটা করতে দিবে না। আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করে দেখি, এই নয় যে সরকারের এত বড় সাহস হবে এদেশের সকল ধর্মের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে তারা দাঁড়াবে, এত বড় দুঃসাহস করা, এটা কোনো সুযোগ এই সমাজে অন্তত। এই কথাগুলো আমার বলা লাগতো না, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে এটা ছাপায় বিলি করা দরকার, এটা পাঠ্যপুস্তকে পড়ানো দরকার, এটা নাকি এত গুরুত্বপূর্ণ ভালো ভালো জিনিস এটাতে আছে। ওনার ভালো কাজের প্রশংসা আমরা করবো, তাই বলে এই ধরনের জঘন্য কথা, এটার সমালোচনা অবশ্যই আমাদেরকে করতে হবে, এটা আমাদের দায়িত্ব। ভাইরা আমার, এরপর দেখেন 100 পৃষ্ঠায় আছে এই সুপারিশনামা, যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে, যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। পৃথিবীর অন্য সব প্রাণী তাদের বংশধারা পৃথিবীতে টিকে থাকে যৌন শিক্ষার মাধ্যমে, তো নাকি? তারা কোন স্কুলে গিয়ে যৌন শিক্ষা নেয়? দেখেন, নারী বলেন পুরুষ বলেন, প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট বয়সে আসার পর তার ভিতরে শারীরিক যে চাহিদা দিয়েছেন, এটা যাতে সে বিপদগামিতার পথে না করে, এক্ষেত্রে যেন সে অসতর্ক না হয়। প্রত্যেকটা পরিবারেই মায়েরা মেয়েদেরকে এবং কোনো কোনো ক্ষেত্রে বাবারা ছেলেদেরকে অথবা বিভিন্নভাবে ছেলে মেয়েদেরকে পারিবারিকভাবে এগুলো শেখানো হয় শালীনতা এবং লজ্জাশীলতার গণ্ডির মধ্যে থেকে। এরা চায় যে এই লাজ লজ্জা শরম সব উঠে যাক। আমি ডেনমার্কে গিয়েছিলাম, সেখানে আমাকে এক বাংলাদেশি ভাই বললেন, ভাই আমাদের এখানে স্কুলে সাঁতার কাটার আগে ড্রেসিং রুমে ছেলে এবং মেয়েদেরকে একত্রে একই রুমে সম্পূর্ণ বিবস্ত্র হতে হয়। এটা নাকি তাদের শিক্ষা, যে সবাই একসাথে বিবস্ত্র হতে হবে, তাদের মধ্যে লাজ লজ্জা শরম কিচ্ছু রাখা যাবে না, এগুলো ভেঙে একাকার করে ফেলতে হবে। সেই জিনিসটাকে এই দেশে আমদানি করতে চাইছে এই নারী বিষয়ক কমিশন। 34 নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের 39-2 অনুচ্ছেদে শালীনতা এবং নৈতিকতার কথা বলা আছে, এটা বাদ দিতে হবে। শালীনতা দরকার নেই, নৈতিকতা এদেশে দরকার নেই। 35 নম্বর পৃষ্ঠায় আছে মহিলা বাদ দিয়ে নারী বলতে হবে। এটা পিছনে বিরাট মায়ের প্যাচ আছে। এই কমিশনের নাম কিন্তু মহিলা বিষয়ক কমিশন না, নারী বিষয়ক। এটার কাহিনী কি? এটার কাহিনী হলো সমকামিতাকে আস্তে আস্তে সমাজে গেলানো। মহিলা শব্দ বললে পুরুষের বিপরীতে একেবারে পরিষ্কার দুইটা আলাদা আলাদা সত্তা, আলাদা আলাদা পরিচয় প্রকাশ পায়। এটাকে নানাভাবে দূর করে দিয়ে মধ্যখানে আরেকটা পরিচয় স্টাবলিশ করার চেষ্টা চলছে। আপনারা এখন সরকারি বিভিন্ন প্রজ্ঞাপনে, বিজ্ঞাপনে, বিভিন্ন ঘোষণাপত্রে আপনারা খেয়াল করবেন যে লিঙ্গ পরিচয়ের ওখানে নারী পুরুষ, আরেকটা আছে অন্যান্য। অন্যান্য কি আবার? নারী এবং পুরুষের ছাড়া আর কোনো সৃষ্টি আছে? যারা হিজড়া বলছি যাদেরকে আমরা, তারাও আসলে হয় নারী নয় পুরুষ, হয়তো কোনো একটা সিমটম তার মধ্যে একটু বেশি আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ করে সৃষ্টি করেছি, তৃতীয় কোনো লিঙ্গ বা পরিচয় মানুষের নাই। এই অতি সম্প্রতি আপনারা দেখেন আমেরিকান সরকার পরিষ্কার করে, ট্রাম্প ক্ষমতায় এসে একদম প্রথম ঘোষণাই ছিল তার, যে মানুষের মধ্যে নারী এবং পুরুষ ছাড়া তৃতীয় কোনো লিঙ্গ বলতে কিচ্ছু নেই। এবং তার নির্বাচনের সবচেয়ে বড় সহায়তাকারী আপনার ইলন মাস্ক, তিনি বলেছেন তার সম্ভবত ছেলেটা মেয়ে হয়ে গেছে, না যারা মেয়েটা ছেলে হয়েছে, তিনি বলছেন আমার সন্তানটাকে মেরে ফেলেছে এই আইডিওলজির লোকেরা, যারা ট্রান্সজেন্ডার মতবাদে দেশে চাপাতে চায় তারাই। অতি সম্প্রতি বেশ কয়েকটা উন্নত দেশে ইতিমধ্যে এটা নিয়ে, ইংল্যান্ড সহ বেশ কয়েকটা দেশে ইতিমধ্যে আদালতের রায় হয়ে গেছে এগুলোর বিরুদ্ধে। কিন্তু আমাদের দেশে ওই যে পুরান পাগলে ভাত নাই, নতুন পাগল বোঝাইছে এই অবস্থা। পশ্চিমারা আস্তে আস্তে এগুলোর থেকে বের হয়ে আসতেছে, অভিভাবকরা রাস্তায় নামতেছে যে আমাদের ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমাদের দেশে নতুন পাগলটা আস্তে আস্তে আমাদেরকে সেদিকে
টানছে। এরপরে এখানে আছে 35 নম্বর পৃষ্ঠায় গণিকা বৃত্তি, পতিতা বৃত্তি, এই শব্দগুলো বলা যাবে না, যৌনকর্মী বলতে হবে, অর্থাৎ এটাকে এস্টাবলিশ করতে হবে। এদের পরিবারের লোকরা এই ধরনের পেশায় যাওয়ার ব্যাপারে এরা উৎসাহ দেয় কিনা, এটা একটা জানার প্রশ্ন, কৌতূহল। এরা অন্যান্য মেয়েদেরকে এই পেশায় আসতে বলে। শালীনতা, নৈতিকতা এসব শব্দ ব্যবহার করতে নিষেধ করছে তারা, কারণ এগুলো করলে তাদের শয়তান এগুলো চলে না। এই আমলে যত সংস্কার কমিশন যত সংস্কার প্রস্তাবনা করেছে তার 2টা 4টা 6টা পয়েন্ট নিয়ে আপনার আমার কারো ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশন এদের এই প্রস্তাবনার আগা গোড়া পুরাটাই নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়ার মতো, এই পুরাটাই ড্রেনে ফেলে দেওয়ার মতো। এদেশের একজন মানুষের অস্তিত্ব, শুধু মুসলমান নয়, একজন মানুষের অস্তিত্ব বেঁচে থাকতেও ইনশাআল্লাহ এই নষ্ট জিনিসের একটা লাইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। কি শয়তানি আয়োজন করেছে, আমি যদি আরো সময় থাকতো সবগুলো পয়েন্ট আপনাদেরকে বলতে পারতাম। আপনারা অবাক হতেন যে 300 সম্ভবত 18 বা 3 শতাধিক পৃষ্ঠা, এই পুরো গবেষণা আপনার সুপারিশনামার মধ্যে প্রতিটা লাইনে লাইনে এই সমাজের সমস্ত কৃষ্টি কালচারের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। সোজা কথা, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আমাদের দেশ আর যেন ভুল পথে না যায়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যার যার জায়গা থেকে অনাচারের বিরুদ্ধে মুখ খুলতে হবে।